রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কোচিং সেন্টার, সন্তোষ স্যারের কোচিং সেন্টার, শিক্ষা দিশারি একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। মুক্ত বিদ্যালয় থেকে ওপেনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করার জন্য ভর্তি, কোচিং, নোট, সাজেশন, অনলাইন এবং অফলাইন ক্লাসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2025, দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সন্তোষ স্যারের সাজেশন, গল্প ও প্রবন্ধ 5 নম্বরের প্রশ্নোত্তর কমন থাকবেই থাকবে, ভালো করে পড়ুন। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের আসন্ন সেপ্টেম্বর 2025 সালে বাংলা উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার গল্প ও প্রবন্ধ থেকে 5 নম্বরে যে প্রশ্নগুলি আসবে সেখান থেকে আমি কিছু সাজেশন আজকে এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। এগুলি থেকে আপনি 2টি 5 নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পাবেন। উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2025, গল্প ও প্রবন্ধ, সন্তোষ স্যারের সাজেশন, মোবাইল 8759256520। বিভাগ গ, 2 এর দাগের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান থাকবে 5। 5 নম্বরে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 × 2 = 10। এখানে আমি কয়েকটি প্রশ্ন দেব, এগুলো থেকেই কমন পেয়ে যাবেন। আগে টেক্সট বইটা একবার রিডিং করে নেবেন, তারপরে এই প্রশ্নগুলো ঝালিয়ে নেবেন। যাদের পড়ার সময় অনেক কম তারা মোবাইলে ইউটিউবে গিয়ে আমাদের এই ভিডিওটি চালিয়ে দেবেন এবং শুনবেন, কাজের মধ্য দিয়েই আপনার পড়া হয়ে যাবে। সেই জন্যই আমি প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি এবং প্রশ্নগুলোর উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি। গল্প এবং প্রবন্ধ থেকে যে 3টি প্রশ্ন সেট করা হবে তাদের মধ্যে থেকে আপনাকে 2টো উত্তর লিখতে হবে। সেই প্রশ্নগুলির মধ্যে আমি প্রথমে একটি প্রশ্নকে গুরুত্বপূর্ণ ভেবে ধরে নিয়েছি এবং সেটিকে প্রথমে দিয়েছি। এটিকে দিয়েছি আমি 2 এর ক। ভানুমতি চরিত্রটি সম্পর্কে আলোকপাত করো। গল্পটা হচ্ছে আরণ্যক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। প্রশ্ন কি? ভানুমতি চরিত্রটি সম্পর্কে আলোকপাত করো। উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরণ্যক গল্পের কেন্দ্রীয় চরিত্র হল ভানুমতি। এই ভানুমতি সহজ সরল ও আন্তরিক। ভানুমতি রাজকন্যা বটে, কিন্তু খুব আন্তরিক। তার পরিচয় হল, প্রথমত সে অনার্যরাজ দব্রুপান্না বীরবদ্যির প্রপৌত্রী, দ্বিতীয়ত তার বয়স 16 থেকে 17 বছর, ব্যবহার অত্যন্ত অমায়িক। সভ্য জগৎ থেকে ভানুমতি অনেকখানি দূরে থাকে, সে চা পর্যন্ত করতে পারে না, তাতে অবশ্য তার কোনো খেদ নেই। প্রকৃতির মাঝখানে ভানুমতি বড় হয়েছে, ফলে অবলীলায় সে বুনো হাতি, বন ময়ূর, বাঘ দেখে। এসব সম্পর্কে তার কৌতূহল আছে, কিন্তু কোনো ভীতিবোধ নেই। ভানুমতির চোখে দেখা পৃথিবী সেই অর্থে বৃহৎ কোনো পরিসরের নয়। সে গয়া, মুঙ্গের, পাটনা ছাড়া কোথাও যায়নি, ভারতবর্ষের নাম পর্যন্ত শোনেনি। ভারতবর্ষ কোন দিকে সে সম্পর্কেও খোঁজ রাখে না, কেননা সে কখনো চকমকিটোলা ছেড়ে কোথাও যায়নি। ভানুমতি গর্বের সঙ্গে জানায়, একটা সময় তার চারপাশে যত জায়গা ছিল সব তাদের রাজ্য ছিল, এখনো সবাই তাদের শ্রদ্ধা করে। ভানুমতি পড়াশোনা জানে না, তাই সত্যচরণের কাছে বসে একটি চিঠি পড়িয়ে নেয়। সে হাজার রকম গল্প জানে। সেই সব গল্প শুনে কথক সত্যচরণ অত্যন্ত আনন্দ বোধ করেছিলেন। অনুভব করেছিলেন ভানুমতির মতো মেয়ে জগতে বিরল। তাঁর মনে হয়েছিল, তিনি যদি ভানুমতিকে বিবাহ করতে পারতেন তাহলে সব থেকে বেশি খুশি হতেন। যদিও তার এই বক্তব্য
শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি, কেননা আর্য সভ্যতা দীপ্ত কথক কখনো অনার্য কন্যা ভানুমতিকে বিবাহ করতে পারতেন না। ফলে ভানুমতিকে বিবাহ করার স্বপ্ন শেষ পর্যন্ত অধরা থেকে গিয়েছে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। ভানুমতি চরিত্র সম্পর্কে আলোকপাত করো। পরের প্রশ্নটি দুইয়ের খ, যারা নিজেদের রক্ষা করতে পারে না, দেবতা তাদের সহায়তা করেন না। প্রাবন্ধিকের এই বক্তব্যের তাৎপর্য বিচার করো। এটি দেশের কাজ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রবন্ধ দেশের কাজ থেকে নেওয়া হয়েছে। এটা একটি প্রবন্ধ দেশের কাজ, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। যারা নিজেদের রক্ষা করতে পারে না, দেবতা তাদের সহায়তা করেন না। প্রাবন্ধিকের এই বক্তব্যের তাৎপর্য বিচার করো। উত্তর, দেশের কাজ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমেই জানিয়েছেন, আমাদের আত্মশক্তিতে উদ্বুদ্ধ হতে হবে। মানুষ যদি আত্মবিশ্বাসী না হয়, তাহলে কখনো সেই মানুষের দ্বারা জগতের কল্যাণ হতে পারে না। লেখক বিশ্বাস করেন, দেশে জন্মালেই দেশ আপন হয় না। যতক্ষণ দেশকে না জানি, দেশের মানুষকে অনুভব না করি, ততক্ষণ আমরা পরবাসী। দেশ মানেই কোনো বস্তুপিণ্ড নয়, দেশ মানে অসংখ্য মানুষকে নিয়ে একটি জাতির নিরন্তর পথ চলা। সেই পথ চলতে গিয়ে কোনো দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া চলে না, কেননা দুর্বলতাকে কেউ কখনো ক্ষমা করেনি, এমনকি দেবতাও ক্ষমা করেন না। রবীন্দ্রনাথ বিশ্বাস করেন, দেশজাত পণ্যদ্রব্যেই আমাদের মুখ্য অবলম্বন। তিনি নিরন্ন মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। যে মানুষ দুমুঠো খেতে পায় না, সে মানুষের পাশে না দাঁড়ানোর নামই হলো স্বার্থপরতা। তিনি সংস্কার মুক্ত হওয়ার কথা বলেছেন, পাশাপাশি রোগে শোকে অর্থাভাবে অনাহারে থাকা মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। দেশের মানুষ যদি ভালো না থাকলো, তাহলে দেশের প্রগতি কিভাবেই বা রক্ষিত হবে? সমস্ত অজ্ঞানতা ও আত্মগ্লানি থেকে মুক্তি পাওয়ার পথ অন্বেষণ করেছেন লেখক। আর এই কাজটি করতে গেলে আত্মবিশ্বাসী হওয়া আবশ্যক। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার চান্স প্রায় 100%। এবারে আসি দুইয়ের গ, মোরে বাঁচা বিরসা, আমি শুদ্ধ শুচি নিষ্কলঙ্ক হব, আমি কে? শুদ্ধ শুচি নিষ্কলঙ্ক বিষয়টির তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটি আমি সিলেক্ট করেছি অরণ্যের অধিকার গল্প থেকে, লেখিকা মহাশ্বেতা দেবী। মোরে বাঁচা বিরসা, আমি শুদ্ধ শুচি নিষ্কলঙ্ক হব, আমি কে? শুদ্ধ শুচি নিষ্কলঙ্ক বিষয়টির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, মহাশ্বেতা দেবী লেখা অরণ্যের অধিকার গল্পে অরণ্য বিরসার চোখে সবুজে সবুজ পরিকীর্ণ কোনো জঙ্গল মাত্র নয়, অরণ্য হলো বিরসার মা। এই অর্থে অরণ্য জননী হলো উদ্ধৃত মন্তব্যে চিহ্নিত আমি। অরণ্যের অধিকার উপন্যাসের অষ্টম পরিচ্ছেদটি নানা কারণে তাৎপর্যপূর্ণ, কেননা এই পরিচ্ছেদেই বিরসা তার গর্ভধারিণী অপেক্ষা অরণ্য জননীকে অধিক গুরুত্ব দিয়ে অরণ্যের গভীরে প্রবেশ করার সময় অরণ্য জননীর কান্না শুনেছিল। বিরসা এবং অরণ্য এই দুয়ের মধ্যে মহাশ্বেতা দেবী কোনো দূরত্ব রক্ষা করেননি, বরং তিনি দেখিয়েছেন অরণ্যের জন্যেই বিরসার যা কিছু চিন্তা ভাবনার স্রোত বাহিত হয়েছে। এজন্যই বিরসা অরণ্য জননীর কান্না শুনতে পেয়েছিল এবং স্পষ্টই অনুভব করেছিল অরণ্য জননী দিকুদের হাতে ধর্ষিতা। সে এই সত্য উপলব্ধি করেছিল অরণ্য কখনোই আদিবাসী ব্যতীত অন্য কারো হাতে ভালো থাকতে পারে না, কেননা মুন্ডাদের কাছে অরণ্য জননী, কিন্তু অন্যদের কাছে অরণ্য ভোগের বিচরণ ভূমি। তাই জঙ্গলকে দখল করতে এলে বিরসার ক্ষোভের শেষ থাকে না। তাছাড়া বিরসা জানে অরণ্য জননী আছে বলেই মুন্ডারা খেয়ে পড়ে বেঁচে আছে। বিরসা জানে অরণ্য যথার্থেই সকল মুন্ডার মা,
আর মাকে রক্ষা করার দায়িত্ব তার সন্তানদের। এই প্রত্যয় থেকে বিরসা উচ্চারণ করে অমোঘ বাণী, দিব দিব তোমারে শুদ্ধ করে, হাঁ তুমি মোর মা বটো, সকল মুন্ডার মা বটো তুমি। এবারে আসি দুইয়ের ঘ, স্বদেশবাসীর প্রতি আবেদন প্রবন্ধে স্বামী বিবেকানন্দের বক্তব্য উপস্থাপন করো। এই প্রশ্নটি সেট করেছি স্বদেশবাসীর প্রতি আবেদন এই প্রবন্ধ থেকে, লেখক স্বামী বিবেকানন্দ। স্বদেশবাসীর প্রতি আবেদন প্রবন্ধে স্বামী বিবেকানন্দের বক্তব্য উপস্থাপন করো। উত্তর, স্বামী বিবেকানন্দ শুধুমাত্র একজন ধর্মপ্রচারক ছিলেন না, স্বদেশ, সমাজ, স্বজাতি সম্পর্কে তাঁর নিজস্ব চিন্তা চেতনা ছিল। তিনি কখনো পরমুখাপেক্ষী হয়ে থাকাকে পছন্দ করেননি, দাসসুলভ দুর্বলতাকে গ্রহণ করতে চাননি। বিবেকানন্দের কাছে দর্শন শাস্ত্র বা ইতিহাস নয়, মানবপ্রেম ছিল বড় কথা। তিনি আচার সংস্কারের বিরোধিতা করেছেন, মোহ থেকে মুক্ত হতে বলেছেন, পরের অনুকরণ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। তার মনে হয়েছে পাশ্চাত্য অনুকরণ মোহ থেকে দূরে সরে আসতে না পারলে দেশের কখনো মঙ্গল হবে না। পাশ্চাত্যেরা মূর্তি পূজা দোষাবহ বলে মনে করেন। স্বামী বিবেকানন্দ যুক্তি দিয়ে বুঝিয়েছেন আমাদের ধর্মাচরণ আর পাশ্চাত্যের ধর্মাচরণ কখনো এক হতে পারে না। তিনি সমস্ত দুর্বলতা থেকে সরে এসে আত্মশক্তি জাগরণের কথা বলেছেন। বিবেকানন্দ দেখেছেন দরিদ্র, অশিক্ষিত, অনার্য মানুষকে আমরা কখনো মন থেকে গ্রহণ করিনি, কিন্তু তিনি মনে করেন নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞমুচি, মেথর এরা প্রত্যেকে আমাদের আপনজন, সুতরাং এদেরকে বাদ দিয়ে স্বদেশের কখনো মঙ্গল হতে পারে না। তাই স্বদেশ মন্ত্র পাঠে মনুষ্যত্বের কথা শোনা যায়, দুর্বলতা ও কাপুরুষতা দূর করার প্রতিজ্ঞাবাণী ধ্বনিত হয়। বিবেকানন্দ দেশ ও ঐতিহ্য সম্পর্কে সচেতন। তিনি জানেন সীতা, সাবিত্রী, দময়ন্তী এরা আমাদের নারী জাতির আদর্শ। তিনি অনুভব করেন আমাদের জীবন শুধু ব্যক্তিগত সুখ সমৃদ্ধির জন্য নয়, আমরা দেশের জন্য, সমাজের জন্য বলি প্রদত্ত। তিনি বিশ্বাস করেন মূর্খ, অজ্ঞ, দরিদ্র, দলিত মানুষদের নিয়েই আমাদের স্বদেশ ও আমাদের সমাজ, ফলে এদেরকে অস্বীকার করা যায় না। এটি স্বদেশবাসীর প্রতি আবেদন প্রবন্ধে স্বামী বিবেকানন্দের মূল বক্তব্য বিষয়। এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট। এবারে আসি একের ইং, নিরুপমার পক্ষে তার শ্বশুরবাড়ি সরসজ্জা হইয়া উঠিল। নিরুপমা কে? তার পক্ষে শ্বশুরবাড়ি সরসজ্জা হয়ে উঠেছিল কেন? এটি দেনা পাওনা গল্প থেকে নেওয়া, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। নিরুপমার পক্ষে তাহার শ্বশুরবাড়ি সরসজ্জা হইয়া উঠিল। নিরুপমা কে? তার পক্ষে শ্বশুরবাড়ি সরসজ্জা হইয়া উঠিল কেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পে রামসুন্দর মিত্রের কন্যা হল নিরুপমা। তার বিয়ে হয়েছিল রায়বাহাদুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট পুত্রের সাথে। নিরুপমার দরিদ্র বাবা রামসুন্দর মেয়ের সুখের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। শেষমেশ বসত বাড়িটুকু বিক্রি করে দিয়ে পণের টাকা জোগাড় করেন। রামসুন্দর মিত্র কন্যার শ্বশুরবাড়িতে পণের টাকা পরিশোধ করতে গেলে নিরুপমা জানতে পারে তার বাবা বাড়ি বিক্রি করে পণের দেনা পরিশোধ করতে এসেছেন। নিরুপমা তার বাবাকে জানায় এই টাকা কোনোভাবেই তিনি তার শ্বশুরকে যেন না দেন, কেননা সে কোনো টাকার থলি নয় যে যতক্ষণ টাকা আছে ততক্ষণ তার দাম, এ টাকা দিলে তাকে অপমান করা হবে। নিরুপমার প্রবল আপত্তির মুখে রামসুন্দর টাকা না দিয়েই বাড়ি ফিরে যান। কিন্তু নিরুপমার বাবা রামসুন্দর এই যে পণের টাকা জোগাড় করে এনেছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়েই চলে গিয়েছেন, এ খবর নিরুপমার শাশুড়ির কানে পৌঁছালে তার ক্রোধের সীমা থাকে না।
নিরুপমার উপরে মানসিক অত্যাচার শুরু হয়, ফলে নিরুপমার পক্ষে তার শ্বশুরবাড়ি শরসজ্জা হয়ে ওঠে। এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট। গল্প ও প্রবন্ধ থেকে যে কয়টি প্রশ্ন দিয়েছি তার মধ্যে এটি হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 2-এর চ। এবার 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। কে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করেছে? এই মন্তব্যের আলোকে বক্তার মনোভাবের পরিচয় দাও। এই প্রশ্নটি নেওয়া হয়েছে দেনা পাওনা গল্প থেকে, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। এবার 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। কে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করেছে? এই মন্তব্যের আলোকে বক্তার মনোভাবের পরিচয় দাও। উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনা গল্পে উল্লেখিত রায়বাহাদুরের মহিষী নিরুপমার শাশুড়ি তার ডেপুটি পুত্র তথা নিরুপমার স্বামীকে উদ্দেশ্য করে উদ্ধৃত মন্তব্যটি করেছেন। গল্পে বর্ণিত অভিজাত রায়বাহাদুরের পুত্রের সঙ্গে দরিদ্র রামসুন্দর মিত্রের সুন্দরী ও একমাত্র কন্যা নিরুপমার বিবাহ হয়েছিল, কিন্তু রামসুন্দর বরপণের সমস্ত টাকা যথাসময়ে পরিশোধ করতে অক্ষম হওয়ায় কন্যা নিরুপমাকে শ্বশুরালয়ে নিতান্ত অযত্নে একরকম বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছিল। অবশ্য মৃত্যুর পর রায়বাহাদুর নিরুপমার অন্ত্যেষ্টিক্রিয়া অত্যন্ত ধুমধামে সম্পন্ন করেছিলেন। রায়বাহাদুরের পুত্র বিদেশে ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে চাকরিরত ছিলেন। পত্নী নিরুপমার মৃত্যু সংবাদ যথাসময়ে তিনি পাননি। তিনি চাকুরিস্থলে থাকার সুবন্দোবস্ত করে পত্নী নিরুপমাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য চিঠি লেখেন। তার উত্তরে রায়বাহাদুর মহিষী চিঠিতে পুত্রকে জানালেন যে পুত্রের আর একটি বিবাহের সম্বন্ধ স্থির হয়েছে, পুত্র যেন ছুটি নিয়ে অবিলম্বে বাড়ি আসে। রায়বাহাদুরের মহিষী পুত্রবধূ নিরুপমার মৃত্যু সংবাদ না জানিয়ে পুত্রকে চিঠিতে লিখলেন, এবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। এই মন্তব্যের মধ্যে রায়বাহাদুরের মহিষী নিরুপমার শাশুড়ির বিকৃত মনোভাবের পরিচয় ফুটে উঠেছে। রায়বাহাদুরের মহিষী অতি হৃদয়হীনা শাশুড়ি। তার কাছে পুত্রবধূর রূপগুণ বড় কথা নয়, বরপণের টাকার অঙ্কটাই বড়। অর্থ লালসা তাকে অমানবীতে পরিণত করেছিল, তাই তার কাছে পিতৃদত্ত অর্থেই কন্যার যথার্থ মূল্য। উক্ত মন্তব্যের মধ্যে নিরুপমার শাশুড়ির চরিত্রের নির্মমতায় প্রকাশিত হয়েছে। নিরুপমা তাদের কুলবধূ, তার যে এমন মর্মান্তিক মৃত্যু ঘটল তাতে তার বিকার নেই। তার মৃত্যু যেন পূর্ব পরিকল্পিত। তিনি যেন এর জন্য অপেক্ষা করেই ছিলেন, যাতে ছেলের আবার বিয়ে দিয়ে বড় অঙ্কের পণ পাওয়া যায়। তিনিও যে নারী এ কথাটাই তিনি ভুলে গেলেন। এক নিরপরাধ বালিকা বধূর অকাল মৃত্যুতে ঘটা করে শ্রাদ্ধানুষ্ঠান, আবার 20,000 টাকার লোভ, রায়বাহাদুর মহিষীর নিষ্ঠুর মনোভাবের পরিচয় ব্যক্ত করেছে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। এই চ্যানেলটির মাধ্যমে আমি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সকল বিষয়ের নোটস, সাজেশন এবং বিভিন্ন রকম প্রশ্নোত্তর দিতে থাকবো। এটি সাবস্ক্রাইব করে দিলে আপনারা, আমি যখনই কোনো ভিডিও দেব তখনই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনাদের কাছে আমাদের ভিডিওটি পৌঁছে যাবে। তাহলে আপনারা সবাই আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং কাজের ফাঁকে ফাঁকে সময় বার করে ভিডিওটি দেখুন বা চালিয়ে দিয়ে আপনি কাজকর্ম করুন। তাহলে কি হবে, আপনাদের কাজের সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও এগিয়ে যাবে।